আশা করি সকলে ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে তাৎক্ষণিক দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব, কিন্তু এই তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করার আগে তাৎক্ষণিক দ্রুতিতে আমি একটা তোমাদের কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছিলাম যে তাৎক্ষণিক দ্রুতিটা কি বলছিলাম। তাৎক্ষণিক দ্রুতি বলছিলাম ডেল ডি ডিভাইড বাই ডেল টি। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে একটা কথা বলছিলাম কি, লিমিট লিমিট ডেল টি টেন্ডস টু জিরো। আচ্ছা, এবার তোমাদের মনে এটা জানার একটা আগ্রহ হইতেছে কি হইতেছে না এটা আমি তো বলতে পারতেছি না, কিন্তু জানলে মনে হয় ভালো হবে। খুব একটা প্রয়োজন জানাটা, কারণ অবশ্যই এটা কাজে লাগবে, ফালানো জিনিস না। ঠিক আছে, এই যে এটা কোন থেকে আসলো, এই জিনিসটাই তো জানার কথা আগ্রহ লাগতেছে না। লিমিট ডেলটি টেন্ডস টু জিরো, এটার মানেটা কি হয়? লিমিট ডেলটি টেন্ডস টু জিরো মানেটা কি হয়? চলো আমরা আজকে এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বোঝার চেষ্টা করি। তাহলে চলো একটা ফাংশন দেখে, আমরা সরলরেখা পড়ছি না? আমরা মনে হয় তো অবশ্যই সরলরেখা পড়ছি, আমরা সবাই সরলরেখা পড়ছি না? হ্যাঁ, যেহেতু আমরা সরলরেখা পড়ে ফেলেছি, এই সরলরেখা থেকেই এখন আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমরা একটা সরলরেখার ফাংশন দিই, ফাংশন অফ এক্স সমান সমান 2x। ঠিক আছে, ফাংশন অফ এক্স সমান সমান 2x। ঠিক আছে, বুঝতে পারছো কি একটা ফাংশন দিলাম, ফাংশন অফ এক্স সমান সমান 2x। এই আমরা ফাংশনকে তো গ্রাফের মধ্যে আঁকা পারি না? আঁকতে তো পারি অবশ্যই। চলো এটাকে আঁকি, এই ফাংশনটাকে আঁকি। আচ্ছা আগে বলো, এই ফাংশনটা কিসের ফাংশন? এটা কি সরলরেখার ফাংশন নাকি বক্ররেখার ফাংশন? এটা অবশ্যই একটি সরলরেখার ফাংশন। কিভাবে বুঝলাম? যে এখানে চলক যে এক্স, এক্স এর উপর পাওয়ার কিন্তু এক আছে। যদি পাওয়ার এক ব্যতীত অন্য কিছু থাকে চলকের উপর, তাহলে সেগুলি হয় কি বক্ররেখা। বক্ররেখা দেখতে কেমন হয়? একটু বাঁকানো টাইপের হয় রেখা। সরলরেখা কি হয়? সোজা হয়। সরলরেখা সোজা হয়, বক্ররেখা একটু বাঁকানো হয়। হ্যাঁ, বুঝতেছো তো? আচ্ছা, তাহলে আমরা এই ফাংশন অফ এক্স সমান সমান 2x, এই যে একটা জিনিস ফাংশন দেওয়া আছে আমার, এই ফাংশনটাকে আমি গ্রাফে আঁকি। গ্রাফে আঁকার পর দেখি আসলে এটা কি সরলরেখা নাকি অন্য কিছু, কেমন হয় রেখাটা, বক্ররেখা হয় নাকি সরলরেখা হয়। এটা কিন্তু একটা সরলরেখা দিবে, চলো দেখাই। তাহলে আমরা একটা অক্ষ এখানে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমরা এক্স এর জন্য দেখো জিনিসটা, আমরা এক্স এর জন্য এই যে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স এর জন্য ওয়াই এর মান বের করবো আমরা। ঠিক আছে, ওয়াই মানে এখানে ওয়াই মানে বুঝাইতেছে কিন্তু আমাদের ফাংশন অফ এক্স। ওয়াই মানে হচ্ছে কি ফাংশন অফ এক্স, অথবা ফাংশন অফ এক্স। ওয়াই মানে হচ্ছে কি ফাংশন অফ এক্স। ঠিক আছে, এক্স এর বিভিন্ন মানের জন্য আমি ফাংশন অফ এক্স এর বিভিন্ন মান পাবো। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশন অফ এক্স এর আমরা কি পাবো? ভিন্ন ভিন্ন মান পাবো। যদি আমি এক্স এর মান 0 বসাই, চলো এক্স এর মান 0 বসাই দেখাই। এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে আমি ফাংশন অফ এক্স এর মান কত পাইবো? এই যে এই যে এক্স এর মান এখানে 0 বসা, তাহলে 2 0 0, তাহলে ফাংশন অফ এক্স এর মান আমি কত পাইতেছি? 0 পাইতেছি। যদি আমি এক্স এর মান মনে করো আমি এবার 1 বসাইলাম। ঠিক আছে, এক্স এর মান আমি 1 বসাই, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত পাবো? এই যে এক্স এর মান এখানে 1 বসাও, তো 2 একে 2 হবে। ফাংশন অফ এক্স এর মান এবার 2 হবে। যদি এক্স এর মান আমি 2 বসাই, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত হবে? 2 দুগুণে 4, 4 হবে। যদি এখানে 3 বসাই এক্স এর মান, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত হবে? 3 দুগুণে 6 হবে। আচ্ছা, এই যে পাইলাম তো। গ্রাফে আমরা আঁকার সময় একটা জিনিস মনে রাখবো, যে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা যেটা নেই সেটা হচ্ছে এক্স এর মান, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা নেই সেটা হচ্ছে ফাংশন অফ এক্স অথবা ওয়াই এর মান। এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স অথবা ওয়াই এর মান। ঠিক আছে, ফাংশন অফ এক্স অথবা ওয়াই এর মান। গ্রাফে আঁকার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা নেই সেটাকে বলা হয় ফাংশন অফ এক্স। আচ্ছা, তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি ফাংশন অফ এক্স এর ভিন্ন ভিন্ন মান পাবো উপর বরাবর। আচ্ছা, চলো লিখি। তাহলে আমরা মনে করো এটা হচ্ছে কি, এই যে অরিজিন 0 পয়েন্ট, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে মনে করো 6। ঠিক আছে, এটা আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সমস্যা নেই। আমরা এদিক দিয়ে এই ওয়াই অক্ষ বরাবর নাম্বার দিই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, দিলাম। এটা উপর দিয়ে আরো বর্ধিত। হ্যাঁ, এবার এগুলি বসাই। এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন 0, তখন
ওয়াই এর মান কত, এই যে যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান 0। 0 মানে কোন বিন্দুটা বোঝাইতেছে, 0 মানে কিন্তু এই যে এই বিন্দুটা বোঝাইতেছে। আচ্ছা তারপরে দেখো তো যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান কত 2। এক্স এর মান 1 তখন ওয়াই এর মান কত 2, এই যে এই বিন্দুটা পাইলাম। আচ্ছা তারপরে যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান কত 4। এখানে কিন্তু আরো মান নেওয়া সম্ভব, আমরা মাত্র 3 পর্যন্ত নিলাম, আরো অসংখ্য নেওয়া সম্ভব, সমস্যা নেই। যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান কত 4, যখন 2 তখন ওয়াই এর মান কত 4, এই যে 2 ওয়াই এর মান কত 4। ঠিক আছে, এই যে এই বিন্দুটা। যখন এক্স এর মান 3 তখন ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত 6, এই যে এক্স এর মান 3 ওয়াই এর মান 6, এই যে 3। ঠিক আছে, এই যে যেমন এই যে এই বিন্দুটা, তাহলে তাহলে আমরা এই 3টা বিন্দু যদি যোগ করি তাহলে দেখো তো কি পাই। আমরা যদি 3টা বিন্দুকে যোগ করে দিই তাহলে কিন্তু এবার একটা সরলরেখা পেয়ে যাব। এই দেখো একটা সরলরেখা পেয়েছি, আর যোগ করাটা আঁকাবাঁকা হয়েছে কিন্তু দেখো তাহলে কি পেলাম, সরলরেখা পাইলাম। তো যেই সরলরেখাটা মূল বিন্দুগামী, যেটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারতাম, এটা এখান থেকে কি বলতে পারতাম, বলতে পারতাম না? হ্যাঁ বলতে পারতাম। কিভাবে বলতে পারতাম, আমরা একটা সূত্র পড়ছি না, যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এম এক্স প্লাস সি, এখানে সি হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদক। ওয়াই অক্ষের ছেদক এটা কি, চলো দেখাই। এই যে মনে করো এইভাবে একটি সরলরেখা গেল, সরলরেখা গেল, সেটা ওয়াই অক্ষকে এই যে এতটুকু অংশ ছেদ করছে না, এটা হচ্ছে কি সি এর মান। ঠিক আছে, এটা হচ্ছে সি এর মান, ওয়াই অক্ষের ছেদক কতটুকু। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো এইখানে কিন্তু ওয়াই অক্ষের কোনো ছেদক নাই, আর এটাকে কি জানি বলা হয়তো, ঢাল বলা হইতো না, এটাকে ঢাল বলা হইতো। এই যে দেখো টুটা তাহলে ঢাল, এবং এক্স এবং প্লাস সি নাই। সি যেহেতু যাদের না থাকে তারা কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা হয়, মূল বিন্দুগামী সরলরেখা হয়। আচ্ছা সরলরেখা এটা বলার কারণ কি, সরলরেখার প্রত্যেকটি বিন্দুতে কি থাকে, ঢাল সমান থাকে। প্রত্যেকটি বিন্দুতে কি হয়, ঢাল সমান হয়, প্রত্যেকটি বিন্দুতে ঢাল সমান হয়। তাহলে চলো তোর ঢাল বের করে দেখি। আশা করি তোমার ঢাল নির্ণয়ের সূত্রটা জানো। ঢাল কি হয় জানি, ঢাল হয় এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তনকে ঢাল বলা হয়। এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তনকেই ঢাল বলা হয়। ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা। এই ঢাল বিষয়ে আলোচনা আমরা গণিতের ক্লাসে করব। এখন আমরা একটু সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এম, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই এম সমান হয় কি, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। মানে হচ্ছে এক্স অক্ষের একক, এক্স অক্ষের একক পরিবর্তন। আগে কি হইব দেখো, এক্স অক্ষের পরিবর্তনে এই জিনিসটা কিভাবে প্রমাণ করা হয়, চলো দেখাই তোমাকে। এই যে দেখাই, প্রমাণ দেখাই দিব, দেখাই দিই, সমস্যা কি। এক্স অক্ষের পরিবর্তনে, তাহলে এই যে দেখো আমি বললাম এক্স অক্ষের পরিবর্তন মানে বোঝানো হচ্ছে যে দেখো এক্স অক্ষের পরিবর্তন মানে বুঝেছি, যখন এক আসিল, যখন মনে করো 0 আসিল, ঠিক আছে, তখন একটা 0 আসিল। আচ্ছা যখন 1 হইলো তখন কিন্তু একটা পরিবর্তন হইলো, 0 1 হইলো, একটা পরিবর্তন হয়ে তো একে গেছে। কতটুকু পরিবর্তন হয়েছে, মধ্যভাগে 1 পরিবর্তন হয়েছে, 0 1 হয়েছে, আবার 1 একটু পরে 2 হয়েছে, 2 3 হয়েছে। বোঝা যাচ্ছে না, তার মানে পরিবর্তন হয়েছে। এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয়, এই ক্ষেত্রে দেখো তো সেটাকে ঢাল বলা হয়। আচ্ছা দেখাই তুমি জিনিসটা, এক্স অক্ষের একক পরিবর্তনে দেখো এই 0 থেকে 1 হওয়ার মধ্যে কত পরিবর্তন হয়েছে, 0 থেকে 1 হওয়ার মধ্যে একক পরিবর্তন হয়েছে না, 1 পরিবর্তন হয়েছে। বা এরকম ভাবো 1 থেকে 2, 1 থেকে 2 তে যেতে হইতে কতটুকু পরিবর্তন হইতে হয়েছে, 1 পরিবর্তন হইতে হয়েছে। আচ্ছা যখন 1 থেকে 2 গেছে এর মধ্যে 1 পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে 1। তাহলে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়েছে দেখো, 1 যখন আসিল তখন সেটার মান আসলে 2, যখন 2 হয়েছে এর মান 4 হয়েছে, 4 হয়েছে। তো তাহলে ওয়াই অক্ষের কতটুকু পরিবর্তন হয়েছে, 4 থেকে 2 বাদ দিলে পাওয়া যাবে না, 4 থেকে 2 বাদ দিলে এই দেখো 4 থেকে 2 বাদ দিলে আমি পাবো কি 2। তাহলে এটা, এই যে এটা হচ্ছে কি ওয়াই অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের একক পরিবর্তন। এই যে 1 থেকে 2 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি ঢাল। ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় ঢাল। দেখো তো এবার পরিবর্তন 2 পাইছি না, আগে কি বলছিলাম এটা ঢাল, এই যে একটু দেখাইছিলাম তো এম ঢাল হয়, এই যে এম এক্স, তাহলে এই যে 2 ঢাল আসিল, তাহলে এই যে দেখছো আবার এইভাবে 2 পাইলাম। তাহলে এটা প্রমাণ করে দিই, দেখো চলো চলো। তাহলে মনে করো এক্স অক্ষের পরিবর্তন ডেল এক্স ধরে নিলাম, এই যে এখান থেকে এটাকে
এই দুইটার পার্থক্য, ডেল দ্বারা কি পার্থক্য বোঝায় না? তাহলে এক্স এর পার্থক্য, তাহলে 2 থেকে 1 বাদ দিয়ে তো আমি একক পরিবর্তন হিসেবে বের করছি। হ্যাঁ, তাহলে এই যে ডেল এক্স দিলাম, ডেল এক্স পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন ডেল ওয়াই। এই দেখো এটা ডেল ওয়াই কিভাবে বুঝলাম, এই দেখো এখান থেকে কিন্তু আমি 4 থেকে 2 বাদ দিয়েই আমি এই যে 2 পাইছি, 4 থেকে 2 বাদ দিছি, তাহলে বাদ দেওয়া মানে তো পার্থক্য করা, পার্থক্য মানে ডেল দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তাহলে কি বলছিলাম, এক্স অক্ষের একক পরিবর্তন ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে ঢাল। তাহলে এক্স অক্ষের একক পরিবর্তনে, তাহলে একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন, তাহলে একক তো ছোট, তাহলে কি হবে জানি, ভাগ হবে না, ভাগ হবে, তাহলে উপর হবে কি ডেল ওয়াই, আর এই যে ডেল এক্সটা নিচে এসে পড়বে ছোট কালের অঙ্কের মতো, ওই যে বৈকিক নিয়মের অঙ্ক করতাম না এরকম। তাহলে এই ডেল ওয়াইটাকে যদি ভাঙা লিখি সেটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এগুলি বলার কারণ কি, বলার কারণটা হলো এবার সরলরেখার কথা চিন্তা করে দেখো, সরলরেখার প্রত্যেকটি বিন্দুতে কিন্তু ঢাল সমান হয়। ঢাল আরেকটা জিনিসও বোঝায়, প্রত্যেকবার যে এইটাই হবে এরকম না, যদি কোণ দেওয়া থাকে ঢাল এটা সমান এম সমান সমান কিন্তু আবার লেখা যায় ট্যান থিটা, এটা সমান আবার ট্যান থিটা লেখা যায়। ঠিক আছে, ট্যান থিটা কি কখন লেখে জানো, যখন এটা বিভিন্নভাবে বলা যায়, এটা হলো কি এক্স, আরেকভাবে বলা যায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি করা কোণকে ঢাল বলা হয়। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের টেনজেন্টকে, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের টেনজেন্টকে ঢাল বলা হয়। যেমন এই যে এই রেখাটা দেখো, এই যে এই রেখাটা মনে করো এই বরাবর গেল, তাহলে এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক আর এটা হচ্ছে ঋণাত্মক দিক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা যতটুকু কোণ তৈরি করছে, মনে করো 30 ডিগ্রি কোণ তৈরি করলো, 30 ডিগ্রি কোণ তৈরি করে গেল রেখাটা, তাহলে এই রেখার এই যে ডিগ্রি কোণটা এটা টেনজেন্ট দ্বারা যদি গুণ করে দিই, টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি মান কত, 1/√3 না, 1/√3। তাহলে এই যে এই রেখাটার ঢাল হচ্ছে 1/√3। ঠিক আছে, মনে থাকবো তো জিনিসটা, টেন টেন থিটা দ্বারা কিন্তু এভাবে ঢাল বের করা যায়। ঠিক আছে, টেন থিটা দ্বারা এভাবে ঢাল বের করা যায়। আচ্ছা, এই ঢাল বলার কারণ হচ্ছে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢাল সমান থাকে, ঢাল সমান থাকে, হ্যাঁ ঢাল সমান থাকে। চলো দেখা এটা প্রমাণ করে, এই সরল রেখাটা নিয়ে চিন্তা করি। চলো আমরা এই বিন্দুটা এবং এই দুইটা বিন্দুর মধ্যে চিন্তা কম্পেয়ার করে দেখবো যে ঢাল কত, এই দুইটা বিন্দুর মধ্যে ঢাল কত। হ্যাঁ, তাহলে ঢাল সূত্রটা কি, m সমান সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এই যে সূত্র তো একটু প্রমাণ করে দিলাম। আচ্ছা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হয়, এই বিন্দুর স্থানাঙ্কটা আমি পাশে লিখি। এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, আগে এক্স এর স্থানাঙ্ক লেখার সময় আমরা কার্টেসীয় স্থানাঙ্ক লিখতেছি, সেক্ষেত্রে আগে এক্স এর মান হয় পরে ওয়াই এর মান হয় এইভাবে। ঠিক আছে, কার্টেসীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স এর মান কত এই বিন্দুর জন্য, এক্স এর মান কিন্তু এই 2, তাহলে এখানে আমি 2 বসাবো, কমা দিব। ওয়াই এর মান কত এই বিন্দুর জন্য, এই ওয়াই এর মান কিন্তু 4, এই যে 4 দিলাম। এই বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে 2.4। আচ্ছা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, এই পাশে লিখি। এই বিন্দুর স্থানাঙ্কটা দেখো তো, এই বিন্দুর জন্য এক্স এর মান কত 1, তাহলে হবে এখানে হবে 1, ওয়াই এর মান কত এই বিন্দুর জন্য 2, এই যে 2, এখানে হবে 2। তাহলে দেখছো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম আমি, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,4 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যখন পাইলাম, এটা প্রথম বিন্দু না, দেখো এখান থেকে যে চিন্তা করি এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, বা তুমি উল্টা চিন্তা করতে পারো, সমস্যা নেই কোনো। ঠিক আছে, এটাকে প্রথম চিন্তা করতে পারো, এটাকে দ্বিতীয় চিন্তা করতে পারো, সমস্যা হবে না। এটাকে আমি প্রথম চিন্তা করলাম, এটাকে দ্বিতীয় চিন্তা করলাম। তাহলে এটা যদি প্রথম হয় তাহলে এটার এই যে এটা মান কি এক্স, এটা এক্স এর মান, তাহলে এই এক্স এর মানটাকে আমি ধরে নিতেছি x1, এটা হচ্ছে x1, আর এই যে এই মানটাকে ধরে নিতেছি এটা ওয়াই এর মান, এটা ধরে নিতেছি y1। ঠিক আছে, এটাকে y1 ধরে নিতেছি। আচ্ছা, এটাকে y1 ধরে নিতেছি। আচ্ছা, এবার উপরে 2,4 যে বিন্দুটা, এই যে উপরে যে 2,4 বিন্দু, এই বিন্দুতে x এর মান কত 2, এটা কি x এর দ্বিতীয় মান না, তাহলে এটাকে আমি ধরে নিতেছি x2 আর এটাকে ধরে নিতেছি y2, কারণ এটা y এর দ্বিতীয় মান। তাহলে এই সূত্রটাতে আমরা এগুলো ইনপুট দিয়ে দিই। চলো y2 মাইনাস y1, তাহলে y2 কত, এই যে 4 মাইনাস y1 কত, এই যে 2।
ভাগ x2 কত, ওই যে 2, x1 কত, এই যে 1, এই যে 1 বসে দিলাম। তাহলে আমরা হিসাব করি, 4 থেকে 2 গেলে 2, আর 2 থেকে 1 গেলে 1, নিচে 1 লেখার কোনো প্রয়োজন হয় না। তার মানে দেখছো এই রেখার ঢাল কত পেলাম, আবারও 2 পেলাম, এই সূত্রের মাধ্যমে করেও 2 পেলাম, আমরা তো 2 এইভাবেও 2 পাইছি, সূত্রের মাধ্যমে করেও 2 পাইছি। আচ্ছা, এবার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান বলছিলাম না, তাহলে এই দুটো বিন্দু নিয়ে তো করে দেখলাম। তাহলে চলো এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা নিয়ে করে দেখি, সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই। এই বিন্দুটা নিয়ে করে দেখি। তাহলে আমরা কিন্তু এই বিন্দুর অলরেডি স্থানাঙ্কটা বের করে ফেলছি, 1,2 বের করে ফেলছি। তাহলে খালি এখন বাকি কি, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করা। চলো এই বিন্দুর স্থানাঙ্ক বের করি। এই বিন্দুতে দেখো এক্স এর মানও কত, 0, এখানে কিন্তু 0 লেখা ছিল, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, যে আগে এক্স এর মান লিখছি পর ওয়াই এর মান, ঠিক আছে, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তার মানে এটা হচ্ছে 0,0 বিন্দু। তাহলে এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, দুটা বিন্দু জানি। তাহলে এই বিন্দুটা এক্স এর মান আগে, তাহলে এটাকে ধরলাম x1, এটাকে ধরলাম কি y1। তাহলে এই যে এটা হবে আমার দ্বিতীয় বিন্দু। তাহলে এবার একটু চেঞ্জ করে দিই, x2 হচ্ছে y2। তাহলে চলো আবার এই সূত্রের মধ্যে বসাই, m সমান সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তাহলে y2 এর মান কত এখানে, দেখো এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কাজ করতেছে, তাহলে এখানে y2 এর মান হচ্ছে 2, এই যে 2 মাইনাস y1 মান কত, এই যে y1 মান হচ্ছে 0, ভাগ x2 এর মান কত, এই যে 1, মাইনাস x1 এর মান কত, 0। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 0, আর নিচে উপরে থাকে 2, নিচে থাকে 1, 1 নিচে লেখার কোনো প্রয়োজন পড়তেছে না। তার মানে আবারও দেখো কি পেলাম, এই যে ঢাল 2 পেলাম, দেখছো। তার মানে দেখা যাচ্ছে এই যে রেখাটা, এটা একটা সরলরেখা, সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান পাইলাম আমি, ঠিক আছে, ঢাল সমান পেলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঢাল সমান পাইতেছি। কিন্তু এবার সমস্যা হইতেছে এক জায়গায়, যে এবার আমরা নতুন একটি ফাংশন দেখাবো, যে ফাংশনে সমস্যাটা তুলে ধরতেছে। এই আলোচনাটুকু ওই ফাংশনটাকে বোঝার জন্য কাজে লাগবে। তাহলে সময় এসে গেছে আমাদের সেই জিনিসটা বুঝে ফেলার। তাহলে দেখো এবার কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে আরেকটা ফাংশন দিছি। তাহলে এই ফাংশন থেকে যদি আমি একটা গ্রাফে আঁকি ফাংশনটাকে, তাহলে এটা কিন্তু সরলরেখা পাবো না, কারণ এখানে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার কত আছে, 2 আছে। আমি একটা বক্ররেখা পাবো। আচ্ছা, বক্ররেখা পাবো, সমস্যা নেই, কি বক্ররেখা পাবো। আচ্ছা দেখো এখানে একটা জিনিস, আমরা আগের মতো এখানে এক্স এর ফাংশন অফ এক্স এর মান কিসের জন্য পাবো, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ফাংশন এক্স এর ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে চলো একে ফেলি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, ঠিক আছে, এটা এক্স আর এটা হচ্ছে ফাংশন অফ এক্স। আচ্ছা, যখন যখন আমি এক্স এর মান 0 বসাবো, 0 বসাবো, তখন এক্স ইয়ার মান কত পাবো আমি, ফাংশন অফ এক্স এর মান কত পাবো, তাহলে এখানে 0 বসাও। তাহলে এই যে 0 এর উপর স্কয়ার, পাশে করে দেখি, 0 এর উপর স্কয়ার মাইনাস 9, আবার এক্স এর মান 0 বসাও, -3। তাহলে দেখো তো কত হয়, 0 উপর স্কয়ার মানে বাদ, এই মাইনাস মাইনাস বাদ, 3 একে 3, 3 3 9, মানে অ্যান্সার হবে কি 3। 0 বসালে 3 পাবো, 0 বসালে আমি কত পাবো, 3 পাবো। আচ্ছা, তাহলে আমি 0 না, এবার 1 বসাবো। যখন আমি 1 বসাবো, ঠিক আছে, 1 বসালে কত পাবো, আমরা এখানে 1 বসায় দেখি, 1 স্কয়ার মাইনাস 9 ভাগ 1 মাইনাস 3, 1 এর উপর স্কয়ার মানে কি 1 মাইনাস 9, আর নিচে হচ্ছে 1 মাইনাস 3। তাহলে 1 মাইনাস 9 মানে কত, -8, আর হচ্ছে -2, মানে কত পাবো, 2 কে 2, 2 দুগুণে 4, 2 কে 2, 4 দুগুণে 8 পাবো, মানে এখানে 4 পাবো। 1 বসালে পাবো কত, 4 পাবো। 1 যখন বসাবো তখন 4 পাবো। এবার একটু দেখো কি বসাই, 2 বসাই, 2 বসালে কত পাবো দেখো তো, যদি 2 বসাই তাহলে 2 স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই 2 মাইনাস 3, তার মানে এবার নিচে পেয়েছি -1, মাইনাস মাইনাস বাদ, তাহলে এখানে পাইতেছি 5, 2 বসালে 5 পাইতেছি। আচ্ছা, এবার আমরা দেখো কি বসাই, এবার 2.1 বসাই, ঠিক আছে, 2.1 বসালে এবার আমি কত পাবো, 5.1 পাবো। যদি আমি এবার এখানে বসাই 2 পয়েন্ট 2.9, 2.1 বসাইলাম, মনে করো 2.11 বসাইলাম, তাহলে আমি এখানে কত পাবো, এই পাশে যদি বসাই, হিসাব করে যদি বসাই, আর মাইনাস মাইনাস তো বাদই গেল, ঠিক আছে, 5.111 এরকম পাবো, 5.111। আচ্ছা, এবার আমরা আরো একটু বেশি নিয়ে করি, মনে করো
2.999 2.999 যদি করি তাহলে আমি এখানে পাবো কি 5.999 পাবো কি 5.9। হ্যাঁ ঠিক আছে 5.999 থাকে। আচ্ছা এবার অনেকক্ষণ ধরে তো করলাম, এবার একটু কাজ করি। এবার এই ঘরটাকে আমরা ফাঁকা রাখি, এই ঘরটাকে আমি ফাঁকা রাখি। এবার আমি কি করতেছি, চলো দেখাই। 3.1 যদি 1 করি তাহলে দেখো তো কি হইতেছে, 6.1 এখানে হবে কি 6.1। এবার যদি আমি কি করি 3.111 করি তাহলে এখানে পাবো কি 6.111। এর এখানে যদি আমি করি আরো বেশি করতে চাই তাহলে এখানে যে করলাম মনে করো 3.999 তাহলে হবে কি 6.999। আচ্ছা এই পর্যন্ত রাখলাম, আরো করা যায় সমস্যা নেই, আরো করলে করা যাবে সমস্যা নেই, কিন্তু বোঝানোর জন্য এতটুকুই মনে হয় যথেষ্ট চলবে। আচ্ছা এই জিনিসটা তো বুঝতে পারলাম যে ফাংশন এই এত জটিল একটা ফাংশন বলে আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান এগুলো বের করতে খুবই একটু সমস্যা হয়েছে। এক্স এর মানগুলি এরকম মানগুলি বসানোর ফলে ওয়াই এর ফাংশন অফ এক্স মান বের করতে গিয়ে সময় লাগছে, সমস্যা। আচ্ছা এবার তোমাদের একটা জিনিস দেখাই যে আমি একটা বক্স এখানে ফাঁকা রাখছি। কেন ফাঁকা রাখছি কেন, এখানে কিন্তু আমি প্রথম থেকেই এক্স এর মান 0 বসালে ফাংশন অফ এক্স এর মান পাইতেছিলাম 3, এক্স এর মান 1 বসালে 4, 2 বসালে 5, 2.1 বসালে 5.1, 2.111 বসাইলে 5.111, 2.99 বসালে 5.999 এরকম এরকম তো। আচ্ছা তাহলে এবার এরপরে এই ঘরটা ফাঁকা রেখে পরে কিছু 3.1 বসাইলে আমি ফাংশন অফ এক্স এর মান পাবো কি 6.1, 3.111 বসাইলে ফাংশন অফ এক্স এর মান 6.111। আচ্ছা এবার দেখো চলো এই গ্রাফটাকে যদি আমি এই যে ফাংশনটাকে যদি আমি গ্রাফের মধ্যে আঁকি তাহলে আমরা এরকম একটি বক্ররেখা পাবো। ঠিক আছে এরকম একটি বক্ররেখা পাবো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে বক্ররেখা পাবো যেখানে এটা হচ্ছে 0,0 বিন্দু। ঠিক আছে মনে করো এবার আমাকে একজন বলল তুমি এই সরলরেখাটার ঢাল বের করে দেখাও, সরি এই সরলরেখাটা না এই বক্ররেখাটার ঢাল নির্ণয় করো। তাহলে আগের মতো সরলরেখা থেকে যেমন যেমন আমরা একটি বিন্দুর ঢাল নির্ণয় করার পর বলে দিতাম এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই, যেমন একটু আগে যে সরলরেখাটা দেখাইছিলাম এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুর ঢাল একই থাকবে, সমান থাকবে। কিন্তু বিষয়টা হলো এবার যে বিষয়টা হলো এবার দেখো এটা কিন্তু সরলরেখা না, এই এই বিন্দুতে যে ঢাল হবে এই বিন্দুতে কিন্তু সেম ঢাল হবে না, আবার এই বিন্দুতে কিন্তু সেম ঢাল হবে না, এই বিন্দুতে সেম ঢাল হবে না, প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা ঢাল হবে। প্রত্যেকটা বিন্দু এর ফ্রেন্ডটা একটু খুলে রাখো। আচ্ছা প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আলাদা আলাদা ঢাল হবে। আচ্ছা কেন বুঝাই যাচ্ছে এই রেখাটা একটু বাঁকা, তাহলে প্রত্যেকটা বিন্দুতে তো সমান ঢাল পাওয়া সম্ভব না। এখন এই ঢালটা আমরা কিভাবে বের করতে পারি, এই বক্ররেখার ঢাল আমরা এইভাবেই নির্ণয় করি যে যে বিন্দুর আমরা যে বিন্দুর ঢাল বের করতে চাচ্ছি সেই বিন্দু বরাবর একটা স্পর্শক আঁকি। এই যে বিন্দু বরাবর একটি স্পর্শক আঁকি, তারপরে এই স্পর্শক আঁকাটা বুঝতেছো, স্পর্শক আর ছেদকের মধ্যে একটা পার্থক্য আছে। স্পর্শক সবসময় একটা বিন্দুতে লাগে স্পর্শ করে, স্পর্শক সবসময় একটি বিন্দুতে স্পর্শ করে, আর ছেদক দুটি বিন্দুকে স্পর্শ করে ছেদ করে চলে যায়। যেমন এই একটা বক্ররেখা, এই বক্ররেখার এটা হচ্ছে ছেদক, এই যে দুটা বিন্দুতে ছেদ করছে, আর স্পর্শক হলো এইটা একটা স্পর্শক একটা বিন্দুতে স্পর্শ করছে। ঠিক আছে বোঝা যাচ্ছে তো, বক্ররেখার ছেদক হলো দুইটা বিন্দুতে স্পর্শ করে আর স্পর্শক হলো একটি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে এই বক্ররেখার স্পর্শক এটা, তাহলে এই বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য এই বিন্দুকে কেন্দ্র করে একটি স্পর্শক আঁকতে হবে, আঁকলাম। এই স্পর্শকটার যদি আমি ঢাল বের করে ফেলি, এই স্পর্শকের ঢাল যদি বের করি তাহলে কিন্তু আমরা এই লাল পয়েন্টের কি পেয়ে যাব, ঢাল পেয়ে যাব। এই লাল পয়েন্টের কতটুকু ঢাল সেটা আমি স্পর্শকের ঢাল আঁকলে পেয়ে যাব। কি হয় বুঝতেছো না, যে এই স্পর্শকটা কি সরলরেখাটা এই বিন্দুতে স্পর্শ করছে, তার মানে এই বিন্দু এতটুকু ঢাল বিশিষ্ট, এই জন্য তো এই বিন্দুতে স্পর্শ করতে পারছে। ওই বিন্দুতে লাগেনি কেন, ওই বিন্দুর ঢাল আর এই সরলরেখার ঢাল এক না। যেমন এই যে এই বিন্দুতে আর এই বিন্দুতে কিন্তু সরলরেখাটা স্পর্শ করে না করার কারণটা কি, কারণ হচ্ছে এই বক্ররেখার ঢাল যেই পোটা আর এই সরলরেখার ঢাল এই কালো দুটা বিন্দুতে এক না, এক কোথায় এই লাল বিন্দুতে, সেই জন্য এই এক হয়েছে।
মানে স্পর্শ করছে। তার মানে আমি এই সরলরেখাটা যদি কি করি, এই সরলরেখা মানে সরলরেখা বিশিষ্ট স্পর্শকটা যদি আমি ঢাল নির্ণয় করে ফেলি, অর্থাৎ ঢালে কি জানি আসলো এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে ধনাত্মক দিকের সাথে, এই যে এই কোণটা যদি বের করে ফেলি, এই থিটা কোণটা বের করে ফেলি, তো আমি সরলরেখার বা এই লাল পয়েন্টটার আমি কি পেয়ে যাব, এ পয়েন্ট মনে করো, এটা এ পয়েন্টের ঢাল পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই এই পয়েন্টের ঢাল আমি কিভাবে বের করতে পারি? এই যে মনে করো এই পয়েন্টটা, যদি আমরা আগেরটার মতো এই দুটাকে স্পর্শ করে একটি সরলরেখা আঁকি, দেখো তো, যদি আমি এই এই দুটি বিন্দুকে স্পর্শ করে একটি সরলরেখা আঁকি, এই দুটি বিন্দুকে স্পর্শ করে সরলরেখাটা আঁকি, বা একটু ক্লিয়ার ভাবে দেখাই, এই যে এরকম, ঠিক আছে, এরকম একটি গেছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে স্পর্শ করে যদি আঁকি, এখন যদি আমি এই রেখার লাল রেখাটার ঢাল বের করি, এই ঢালটা কিন্তু এই বক্ররেখার ঢাল হবে না। দুটা বিন্দু নিয়েছি, ঢাল হবে না। কার ঢাল হবে? এই দুই বিন্দুগামী এই লাল সরলরেখাটার ঢাল হবে। তাহলে ঢাল বক্ররেখার কিভাবে জানি বের করতে হয়, মাত্র বললাম যে যে বিন্দু ঢাল বের করবো সেই বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, এবং সেই স্পর্শকের ঢালটাই হবে ওই বিন্দুর ঢাল। ঠিক আছে, তাহলে আমরা দুটি বিন্দু নিয়ে সবসময় ঢাল চিন্তা করতাম না। ঢালের সূত্রতে দেখো তো, ঢালের সূত্রতে m সমান সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা নিয়ে আমরা এই জিনিসটা দিয়ে তো আমরা ঢাল কম্পেয়ার করতাম, এখানে দুটি বিন্দু লাগে। তাহলে এই যে আমরা তো দুটা বিন্দু লাগবে, তাহলে ঢাল বের করার জন্য সূত্রতে বসায়, তাহলে আমি তো সবসময় একটা বিন্দুর কথা বলতেছি, যেটা আমি ট্যান থিটা দিয়ে বের করতেছি, সবসময় ট্যান থিটা দিয়ে নাও বের করতে পারি, তাহলে তখন আমার দুইটা বিন্দু লাগবে। তাহলে এই বিন্দুর এই বিন্দু ঢাল বের করার সময় যদি আমি এর নিকটবর্তী না নিয়ে, এই যে মনে করো এই বিন্দু দূরবর্তী একটা নিলাম, দূরবর্তী একটা বিন্দু নিলাম, তাহলে দেখো তো দূরবর্তী বিন্দু নেওয়ার ফলে কি হইলো, দুটি বিন্দুর স্পর্শক আলাদা আলাদা হয়ে গেল না? এটার স্পর্শক এরকম, এটার স্পর্শক এরকম, দুটার স্পর্শক কিন্তু আলাদা হয়ে গেল। স্পর্শক আলাদা হয়ে যাওয়ার মানে কি, ঢালও আলাদা হয়ে গেছে। তার মানে এই দুই বিন্দুর ঢাল কিন্তু এক না, এবং এই দুই বিন্দুকে সংযোগ করে যদি আমি ঢাল বের করি, তাহলে সেটা কিন্তু এই দুই বিন্দুর ঢাল বের হবে না, এই দুই বিন্দুকে আমি এই লাল এই যে সরলরেখাটার ঢাল বের হবে। ঠিক আছে, তাহলে কি করা যায়, আমাদের কাজ করতে হবে যে এই দুটি বিন্দু খুবই কাছাকাছি নিতে হবে, খুবই কাছাকাছি, মানে যত শূন্যের কাছাকাছি আনা যায়, যত কাছাকাছি আনবো, মনে করো এই বিন্দুটাকেই আমি এখানে নিয়ে আসলাম, তাহলে স্পর্শকটা দেখো হালকা হালকা করে এর মতো হইতে শুরু করছে। মনে করো এই বিন্দুতে আনলাম, তাহলে স্পর্শকটা আরো এরকম হইতে শুরু করছে, আরো এরকম হইতে শুরু করছে না? এই যে এইটার মতো হইতে শুরু করছে। মনে করো আরো এই বিন্দুতে আনলাম, মনে করো, তাহলে এবার এটা সমান্তরাল হয়ে গেল না? এই স্পর্শকটা সমান্তরাল হয়ে গেল। তার মানে আমি দুটি বিন্দুকে যত কাছাকাছি নিব, তত সুন্দর বা তত নিখুঁত আমার এই বক্ররেখা ঢাল বের হবে। ঠিক আছে, বলতে পারো এই যে এখানে এই বিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী ব্যবধানকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, একটু মনে রাখার দরকার নেই। এইচ টেন্ডস টু যত যদি জিরো হয়, তাহলেই কি হবে, বক্ররেখা ঢাল বের হবে। আচ্ছা, ঠিক আছে, বক্ররেখা ঢাল বের হবে। এবার আমরা এই বক্ররেখা ঢাল বের করি, চলো। এক্স এর মান 3 এর জন্য, এক্স এর মান 3 এর জন্য যদি বের করতে চাই, হ্যাঁ, মনে করো এক্স এর মান আমি 3 এর জন্য বের করতেছি। এবার চলো দেখাই, এটা তো দেখলাম, তাহলে এইবার আমি এই যে আঁকতেছি চূড়ান্ত জিনিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই বরাবর একটি বক্ররেখা গেল। ঠিক আছে, কি বললাম, খুবই কাছাকাছি দুটো বিন্দু নিতে হবে, তাহলে ঢালটা খুব সুন্দর হবে। মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম কি 3, মনে করো 3,3 দিলে এই এখানে ওয়ার মান কত আসে, এক্স এর মান যদি 3 দেই, তাহলে ওয়ার মান কত পাবো, 3 দিলে ওয়ার মান কত পাইতেছি, 0 পাচ্ছি। দেখো তো, 3 দিলে ওয়ার মান কিন্তু আমি 0 পাবো। আচ্ছা, 3 দিলে আমি এখানে ওয়ার মান 0 পাচ্ছি। আচ্ছা,
তাহলে এর কাছাকাছি আরেকটা বিন্দু কি, এর খুবই কাছাকাছি। এবার তোমরা একটা বলতে পারো যে এত কাছাকাছি নেওয়া যায় মানে খুবই কাছাকাছি, মানে মনে করো এই যে একটা বিন্দু, এর কাছাকাছি বিন্দু মানে এইটাই নিলাম, এর কাছাকাছি মানে এইটাকে নিলাম, মানে একটা বিন্দুকে দুইবার নিলাম, একটা বিন্দুকে দুইবার ইউজ করলাম, তার মানে তো বিন্দু দুটো খুবই কাছাকাছি হয়। মনে করো এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এটা দুটো বিন্দু, এই যে এটা এর কাছে, মনে করো এটা আবার এটাই, তাহলে খুবই কাছাকাছি। এই যে এটা এটা এটার উপরেই, তাহলে এটা খুব কাছাকাছি না? তার মানে এই উপরেই মনে করো একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কি 3, এই পাশে লিখতেছি, সেটা হলো কি 3,0। এটা সেম সেম, ঠিক আছে, 3,0 বিন্দু নিলাম। তাহলে এই দুইটা বিন্দু নিয়ে যদি আমি ঢাল হিসাব করি, চলো এই সূত্রতে বসায়া এটাকে ধরে নিলাম x1, এটাকে ধরে নিলাম y1, এটাকে ধরে নিলাম x2, ধরে নিলাম y2, কারণ প্রথমটাকে x, পরেরটা হচ্ছে y, প্রথমটা x, এটা হচ্ছে পরেরটা y, এটা প্রথম ধরে এর জন্য এখানে x1 দিলাম, এটা প্রথম বলে এটাকে y1 ধরলাম, এটা দ্বিতীয় বলে এটাতে x2 এবং y2 ধরলাম, সমস্যা নাই। এবার এখানে মানগুলো ইনপুট করি, y2 মাইনাস y1, এই যে y2 মাইনাস y1, এই যে y2 0 মাইনাস y1 কত, এই যে y1 হলো কত 0 ভাগ, এবার হচ্ছে x2, xt কত 3 মাইনাস এই x1 কত, এই যে 3, তাহলে দেখো তো কত হয়, উপরে হলো কি 0 মাইনাস 0 মানে 0, আর নিচে হইতেছে কি 3 মাইনাস 3 মানে 0। আচ্ছা, কি 0/0 পেয়ে গেলাম, অ্যান্সার কি পেলাম, আমি অ্যান্সার পেয়ে গেলাম কত 0/0। এবার মজাদার বিষয়টা দেখাই, 0/0, 0/0 কিন্তু একটা আলাদা অর্থ বহন করে, যেমন এ ভাগ এ সমান সমান কি দাও, এ একটা দিয়ে 1 দাও, 4/4 সমান সমান 1 দাও। এবার অনেকে ভাবতে পারে 0/0, 0/0 কত হওয়ার কথা, 1 হওয়ার কথা, একই জিনিস কাটাকাটি হয়ে কি হবে, 0/0 সমান সমান 1 হওয়ার কথা, কিন্তু এটা আসলে সত্য না। ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে তাদের মনে করে চুল ছিঁড়া ফেলছে মাথার। জিনিসটা এতটাই জটিল যে 0/0 কে কখনোই নির্ণয় করা যায় না। কেন করা যায় না এটা আমরা আরেকদিন আলোচনা করবো, না করা যাবে আলোচনা, সমস্যা নেই, আরেকদিন আলোচনা করবো। 0/0 অনির্ণয়, ঠিক আছে, অনির্ণয় মানে এটার মান নির্ণয় করা যাবে না। তাহলে এটার মান কেন নির্ণয় করা যাবে না, এই সমস্ত আলোচনা থেকে বুঝতে পারতেছি এটার মান নির্ণয় করা যাবে না। কিন্তু এই বক্সটার মধ্যে চলে আসো তো, যখন এক্স এর মান তুমি 3 বসাও, মনে করো এক্স এর মান আমি এখানে 3 বসাইলাম, ঠিক আছে, এক্স এর মান যখন আমি এখানে মনে করো 3 বসাইলাম, তখন দেখো তো ওয়াই এর মানটা কি হইতে যাচ্ছে, বা ওয়াই মানে হচ্ছে তো ফাংশন অফ এক্স বলছিলাম আগে, তাহলে ফাংশন অফ এক্স এর মানটা কি হইতে যাচ্ছে, যখন 2.999, তখন ফাংশন অফ এক্স এর মান 5.999। আচ্ছা, তারপরে এই পরের লাইনে দেখো তো 3.11, সরি 3.1, এরপর হচ্ছে কি 6.1। আচ্ছা, এর থেকে দেখা যাচ্ছে যে এই মানটা ওয়ার থেকে বের হয়ে যাচ্ছে, এই দেখো মানে ওয়ার থেকে না, 2 থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে, এগুলো 2 থেকে বের হয়ে যাচ্ছে, দেখো 2.2 আসছিল আগে, তারপরে 2.1, তারপরে 2.111, তারপরে 2.99, মানে আস্তে আস্তে 2 থেকে বের হয়ে যাচ্ছে। তুমি আগে 2 তে আসিলা, 2 থেকে সরে সামনের দিকে যাচ্ছ। এইদিকে তো সেম হইতাছে, যে মানে ওগুলি উপরগুলি বাদ দিয়ে, মানে যেখানে আমি ভাইঙ্গা ভাইঙ্গা লিখছি একটা জিনিস, যে 2 এখান থেকে দেখাই, ওগুলির দরকার নেই, এখানে দেখো এক্ষেত্রে হইতেছে কি 5 থেকে বের হয়ে যাচ্ছে, দেখো 5 থেকে বের হয়ে যাচ্ছে। উপর থেকে দেখালাম না, কারণ উপরগুলি তো আর ভাইঙ্গা আমি দেখাইনি, উপরগুলিকে একবারে মৌলিক ভাবে রাখছি, এখানে আর ভাগ করা হয়নি, যেখানে ভাগ করছি সেখান থেকে দেখাইতেছি, সমস্যা নেই কোনো। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে কি এক্স এর মানটা 2 থেকে বের হয়ে যাচ্ছে, এবং ফাংশন অফ এক্স এর মানটা কি 5 থেকে বের হয়ে যাচ্ছে, মানে আগে 5 এ আসিল, আস্তে আস্তে 5.999 হয়ে যাচ্ছে। এরপরের লাইনে দেখো কি হইতেছে, এরপরের লাইনে এক্স এর মানটা 3 থেকে বের হয়ে যাচ্ছে, এবং ফাংশন অফ এক্স এর মানটা কি হইতেছে 6 থেকে বের হয়ে যাচ্ছে, যে 6.1, 6.11, 6.99, এভাবে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে কত হইতে পারে বলতো, এক্স এর মান এখানে কত হইতে পারে, বুঝতে পারছো মনে করি, এখানে এক্স এর মান কিন্তু 6 হইতে যাচ্ছে, দেখো 6 হইতে যাচ্ছে। কিভাবে বুঝলাম 6 হইতে যাচ্ছে, দেখো এখানে 5.999, এবার এখানে হলো 6.1, তার মানে এটা 5.9 থেকে বের হয়ে গেছে, এবং এবং এর পরের লাইন হয়ে যাচ্ছে কি 6 থেকে শুরু হয়েছে বাইরে হওয়া, তার মানে এইখানে তো 6ই হইতে পারে, এখানে 6ই হইতে পারে না, 6 হইতে পারে না, বুঝতে পারতো আশা করি, যে এখানে 5 থেকে বের হয়ে
6 প্রবেশ করলো এবং দেখো 5 থেকে বের হয়ে গেছে, একবার সর্বশেষে আয়া পড়ছে। তুমি চাইলে আরো বাড়াইতে পারো, 9 আরো বাড়াইতে পারো, দেখবা এরকমই হবে যে সর্বশেষ আয়া পড়তেছে, 6 পাই যাইতেছো। এরপরের লাইন হইতেছে কি 6 থেকে বের হয়ে আস্তে আস্তে 6 থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এই বিন্দুটা 6 হইতে পারে। তার মানে এইখান থেকে দেখা যাচ্ছে যে এক্স এর মান 3 হইলে এই ফাংশন অফ এক্স এর মানটা 6 হবে। 6 হতে চাইতেছে, 6 হতে চাচ্ছে, এরকম তো। যদি 3 হয়, 3 এক্স এর মান যদি 3 হয় তাহলে ফাংশন অফ এক্স এর মানটা 6 হতে চাচ্ছে। কিন্তু এখান থেকে পেলাম কি 0/0। 0/0 কি বলা হয়? অনির্ণেয়। নির্ণেয়, যার মান নির্ণয় করা যায় না, অনির্ণেয়। তাহলে মান পাইতেছে 6, এবার এটা বলতেছে অনির্ণয়। কেমন হয়ে গেল না জিনিসটা? এই জিনিসটাকেই সমাধান করে আমাদের ওই লিমিট। ঠিক আছে, লিমিট। লিমিট জিনিসটা এই অনির্ণয় মান নির্ণয় করে। অনির্ণয়ের মান যে নির্ণয় করে সেটা হচ্ছে লিমিট। এর জন্যই ম্যাথমেটিক্যাল লিমিটের উদ্ভব হলো, অনির্ণয়ের মানটা বের করার জন্য। তাহলে এর মানটা আমরা লিমিটের মাধ্যমে নির্ণয় করতে পারি। কেমন? চলো দেখাই, চলো দেখাই এইভাবে। আরে লিমিট লেখাটা হইতেছে না। এই যে লিমিট এভাবে লেখা যায়, এল দাও লিখতে পারো লিমিট। হ্যাঁ, লিমিট কি বলতো? এক্স হইতে যাচ্ছে কি টেন্স টু 3, এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু 3, লিমিট এক্স টেন্স টু 3। তাইলে ফাংশন অফ এক্স এর মান কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। তাহলে এবার এটাকে ভাঙায় লিখি, তো এটাকে ভাঙায় লিখি। লিমিট লিমিট এক্স টেন্স টু 3, এক্স টেন্স টু 3। এবার আমি যদি উপরের লাইনটাকে ভাঙায় লিখি এক্স স্কোয়ার, দেখো তো কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ভাগ হচ্ছে কি এক্স মাইনাস 3। তাহলে আবার দেখো তো আমি ভাঙায় লিখতেছি লিমিট এক্স টেন্স টু 3। এবার উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে দেখো তো কি হলো? এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে এবার দেখো কি হইতেছে, এই এটা আর এটা কাটা চলে যাচ্ছে, এটা আর এটা কাটা চলে যাচ্ছে। তাহলে উপরে কি থাকে? এক্স প্লাস 3। তাহলে এবার এই দেখো এক্স এর মান 3, এটা এখানে বসাই দিব। তাহলে হচ্ছে হইব কি এক্স প্লাস 3। এখানে এক্স এর মান যদি বসাই দিই তাহলে হবে কি 3 প্লাস 3 সমান সমান 6। এই দেখো 6 পেয়ে গেলাম। এই যে এই ফাংশনটার মান কত পেলাম? যখন এক্স 3 হইতে চাচ্ছে তখন এই ফাংশনটার মান পেলাম কি 6, যেটা নর্মাল ভাবে নির্ণয় করা যায় না, এটা লিমিটের মাধ্যমে নির্ণয় করতে হয়। লিমিট এই মানটাকেই নির্ণয় করে থাকে, অনির্ণয় মানকে লিমিট নির্ণয় করে। এটা কিভাবে করলাম এখন তোমরা বলতে পারো, তাহলে আমরা আগে করলাম না কেন? আগে করলাম না কেন? আগে যদি করতাম সমস্যা কি হইতো? আগে যদি করতাম তাহলে সমস্যা হইতো যে এখানে আমি এক্স এর মান 0 বসাইতাম, প্রত্যেকটা বিন্দুতে আমার এক্স এর মান 0 বসাই দিত, সরি এক্স এর মান 3 বসাই দিত। তাহলে এখানে উপরে থাকতো 6, আবার এখানে কি থাকতো? নিচে 0। 3 থেকে 3 বাদ দিলে 0। মানে ওই যে এখানে দেখো, এখানে আমি কি করতাম? এক্স এর মান 3 বসাইতাম, তাহলে 3 স্কোয়ার বাই 9 ডিভাইড বাই 3 মাইনাস 3। তাহলে উপরে হইতো কি 9 মাইনাস 9 আর হচ্ছে কি 3 মাইনাস 3 সমান সমান কি হতো? 9 মাইনাস 9 0 ভাগ 3 মাইনাস ভাগ 3/3 মানে 0। মানে এই অনির্ণয় আবার পাইতাম, অনির্ণয় পেয়ে যেতাম। কিন্তু লিমিটের মাধ্যমে করার ফলে আমি কিন্তু এবার আর অনির্ণয় জিনিসটা পেলাম না। এই উপরটা নিচেরটা কাটা চলে গেল, উপরটা নিচেরটা কাটা চলে গেল। কিন্তু ওইভাবে করলে উপরটা নিচেরটা কখনোই কাটা যাবে না, উপরটা আর নিচেরটা কখনোই কাটা যাবে না। অনির্ণয় মান পেয়ে যাব আমরা। হ্যাঁ ঠিক আছে, অনির্ণয় মান পেয়ে যাব। কেন এটা বলতেছি? চলো এখন তুমি বলতে পারো আমি এখানে কেন বসাইলাম, এখানে কেন বসাইলাম? আপনি এখানে বসান, এখানে এরকম ভেঙে বসান। বসাই, চলো ভেঙে বসাই। এখানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ভাগ এক্স মাইনাস 3। এখানে মান বসাই, এখানে মান বসালে এক্স এর মান যদি 3 বসাই তাহলে 3 যোগ 3 6 হলো, ইন্টু এখানে 3 থেকে 3 বাদ দিলে 0, নিচে হলো এক্স এর মান 3, 3 থেকে 3 বাদ দিলে 0। দেখো উপরে 0 পাইতেছি, নিচে 0 পাইতেছি, আবার অনির্ণয় পাইতেছি। দেখছো এইভাবে নর্মাল ভাবে করলে আমি কি পাবো? নর্মাল ভাবে করলে আমি এই জিনিসটা কাটতে পারবো না।
ঠিক আছে, এই জিনিসটা কাটতে পারবো না, কারণ তখন তো আমার কাছে মান আছে। কিন্তু আমি যখন লিমিটের মাধ্যমে করব তখনই সম্ভব এই জিনিসটা কাটা, তখনই সম্ভব যখন আমি সামনে লিমিট লিখবো। ঠিক আছে, লিমিট লিখলে এই জিনিসটা কাটা সম্ভব, নাহলে সম্ভব না। ঠিক আছে, লিমিটের মাধ্যমে আশা করি বুঝতে পারতেছো যে আমরা কিসের কাজ করে থাকি বা কি কি কাজে লিমিট ব্যবহার হয়ে থাকে। এখন তোমরা যদি চাও লিমিট সম্পর্কে আরো বিস্তারিত জানতে, তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা যোগাযোগ করো। তারপর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব এই লিমিটের উপর। ঠিক আছে, লিমিটকে আরো বিস্তারিতভাবে পড়া যায়। ঠিক আছে, এবং তোমরা যদি চাও তাহলে এই যে অন্তরীকরণ, অন্তরীকরণ মানে কি, পরিবর্তনের হার। পরিবর্তনের হার দ্বারা বুঝাইতেছি যে এই যে আমরা কি করছি, বেগ সময়ের সাথে কিসের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, স্মরণের পরিবর্তনের হারকে, যেটা খালি আমরা সাধারণ ভাবে লিখি, নর্মাল ভাবে লিখি। এটাকে আমরা চাইলে একটু অন্তরীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেটা খুবই কার্যকর, খুবই কার্যকর। কারণ এখন হয় তোমাদের কাজে লাগবে না, কিন্তু এটা তোমাদের একদিন না একদিন তোমাকে শিখতে হবেই। ঠিক আছে, এক সময় শিখতে হবে, কিন্তু এখন যদি চাও তুমি এটা একটা হালকা অনুভূতি নিতে পারো যেটা কেমন হতে পারে। পরিবর্তনের হার না, বেগ স্মরণের, তাহলে এই পরিবর্তনের হারই কি নির্ণয় করে, অন্তরীকরণ। অন্তরীকরণ, এই অন্তরীকরণের মাধ্যমে এই পরিবর্তনের হারটা বের করা হয় যেখানে সময় ব্যবধানটা খুবই কম থাকে। ঠিক আছে, তখন এই অন্তরীকরণ যদি শিখো তাহলে তুমি তাৎক্ষণিক বেগ বের করতে পারবা, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক ত্বরণ ইত্যাদি কাজে আমরা এই অন্তরীকরণকে ব্যবহার করি। যেমন মনে করো আমরা যে এবার এই 9 যে পদার্থবিজ্ঞানের যে অঙ্কগুলি করি সেখানে কিন্তু সব সমতরণ বা সমবেগের অঙ্ক থাকে, সুষম বেগের অঙ্ক থাকে, সবসময় বেগের পরিবর্তনটা একই হারে হয়। কিন্তু এমনও হতে পারে বেগের পরিবর্তন অসম, তখন কিন্তু আর আমাদের যে সূত্রগুলি আছে সেগুলি কিন্তু আর কাজে লাগবে না, তখন কিন্তু আমাদের অন্তরীকরণ করে আমাদের উত্তর বের করতে হবে। ঠিক আছে, উত্তর অন্তরীকরণ ছাড়া তখন আর বের করা যাবে না, যখন অসম বেগ, অসম ত্বরণ ইত্যাদি হয়ে যাবে। আমরা তো এখন সুষম বেগ, সমতরণ এগুলি নিয়ে পড়া অঙ্ক করব না, এর বাইরে কিন্তু করব না। এখন তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবা এই বিষয়টা নিয়ে।